আগের দিনে যেটা পড়া হয়েছিল সেটা হচ্ছে ঠান্ডা লড়াই, তাই তো? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা যখন শেষ হচ্ছে বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন সবেমাত্র শেষ হচ্ছে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আমরা আগের দিন আলোচনা করেছিলাম, দুটো দল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাই তো? কারা কারা ছিল? একদিকে ছিল হচ্ছে তোমার জার্মানি, আর হচ্ছে হ্যাঁ জার্মানি মেন শক্তি, ওর সঙ্গে কারা ছিল? ফ্রান্স ছিল, জাপান ছিল, তাই না? ওরা একটা শক্তি হিসেবে ছিল। আর একদিকে কারা ছিল? আমেরিকা ছিল, রাশিয়া ছিল, ইংল্যান্ড ছিল, ওদের সঙ্গে ফ্রান্সও ছিল। তাহলে এতগুলো শক্তি একদিকে, একদিকে ওই শক্তিগুলো। কারা পরাজিত হয়েছে? জার্মানির নেতৃত্বাধীন বা জার্মানির যারা ওই বন্ধুত্বপূর্ণ দল, তারা সব পরাজিত হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে মোটামুটি জার্মানির বিনাশ ঘটেছে, জাপানেরও মোটামুটি একটা একদম বিশাল বাজে অবস্থা। কেন বাজে অবস্থা? কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তোমার আমেরিকার হাতে এমন একটা অস্ত্র ছিল যেটা পৃথিবীর আর কারোর হাতে ছিল না। কি অস্ত্র ছিল? পারমাণবিক অস্ত্র ছিল, তাই তো? ওপেন হেইমার বলে একজন বিজ্ঞানী পারমাণবিক বোমা প্রথম তৈরি করে, যারা সিনেমাও আছে তোমরা দেখে থাকো, ওপেন হেইমার বলে, অস্কার পেয়েছে ওপেন হেইমার। যাই হোক, তো সেইখানে দেখা যাচ্ছে এইবারে ওরা তো দুটো দল শেষ হয়ে গেছে, একই দলে কিন্তু আছে দুজন, একটা রাশিয়া, একটা আমেরিকা। রাশিয়ার তৎকালীন নাম ছিল ইউএসএসআর, আর আমেরিকার নাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে? এই দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব শুরু হয়েছে। কেন দ্বন্দ্ব শুরু হয়েছে আগের দিন আমি বলেছিলাম, ফের একবার তবু বলে দিচ্ছি। কারণ রাশিয়া ছিল কি সমাজতন্ত্রী দল, এখন আমাদের যেটা সিপিএম মনে করো, ওই ধরনের দল। ওরা কি বলে? ওরা বলছে সম্পত্তি বা সম্পদ শুধু একজনের কাছে কুক্ষিগত থাকবে না, পুরো দেশের সবার কাছে সমানভাবে বিস্তৃত থাকবে, বা সম্পদ সবার কাছে বন্টন করা থাকবে। এইভাবে দেশের উন্নতি সম্ভব। এর অনেকগুলো ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আর হচ্ছে আমেরিকার মতো যারা দেশ, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের মতো যারা দেশ, তারা বলতে আছে পুঁজিবাদী তারা দেশ। মানে ওরা বলতে আছে, মনে করো একজন হাতে সম্পত্তি আছে, সে ধীরে ধীরে যদি কোনো ব্যবসা করে, বাণিজ্য করে, তাহলে সেই ব্যবসা বাণিজ্যের অনুযায়ী তো অনেক লোক চাকরি পাবে, পাবে না? মনে করো আমাদের যদি এখানে রিলায়েন্সের যে ইন্ডাস্ট্রি রয়েছে, মানে রিলায়েন্স বলতে আম্বানিদের যে ইন্ডাস্ট্রি, ওরা যদি এখানে একটা যুগ দেয়, মনে করো একটা মোটর ভেহিকেল করলো, কোম্পানি করলো, তাহলে গাড়ি ঘোড়া যদি এখানে তৈরি হয়, তাহলে শুধু কি মুকেশ আম্বানি এসে একা গাড়ি সারাবে এখানে বসে? পুরো আমাদের যুগ দেওয়ার যত লোকজন আছে, পার্শ্ববর্তী এলাকার ছেলেপুলে যারা আছে, তারা তখন চাকরি পাবে। এইভাবে উন্নতি সম্ভব। ওই পুঁজিবাদী দলরা এইভাবে বলছে। ক্লিয়ার হলো কি বললাম? এই দুটো শক্তি তৈরি হয়েছে। এই দুটো শক্তি কিন্তু সরাসরি কোনো লড়াইয়ে জড়ায়নি, বোম মারামারি করছে, গুলিগোলা করছে। আপনি এই পাখাটা বন্ধ করে দিত, মনে বৃষ্টি আসবে একটু পরে, আর ওয়েদার দেখাচ্ছি। তো শোনো কি বলি, তো যেটা ওই দুটো দল হয়েছে, দুটো দল কিন্তু সামনাসামনি গোলাগুলি করেনি। মনে করা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তোমাদের রামনগরের দুটো পাড়া রয়েছে, এই মোল্লাপাড়ার দিকে একটা, আর একটা মনে করো তোমার লস্কর পাড়ার দিকে। এই দুজনের করো দা বটি কাস্তে বন্দুক ফন্দুক সব রেডি, মারপিট হবে হবে অবস্থা দুটো দলের মধ্যে, কিন্তু মারপিটটা হচ্ছে না। এইরকম একটা অবস্থায় পৃথিবীর প্রায় ৪৫ বছরের বেশি সময় ধরে চলছে। এই যে সময়কালটা, এই ঠান্ডা যুদ্ধ বলা হচ্ছে, কোল্ড ওয়ার। যুদ্ধ হচ্ছে না, অথচ দুটো দল পুরোপুরি অস্ত্র শস্ত্রের ভান্ডারে পরিপূর্ণ। আমেরিকার কাছে আগে থেকে তো পারমাণবিক অস্ত্র আছে, পরবর্তীতে রাশিয়াও পারমাণবিক অস্ত্র হয়ে গেছে, ওদের কাছে আছে, ইংল্যান্ডের কাছে আছে, ফ্রান্সের কাছে আছে, এদিকে চীনের কাছে অস্ত্র আছে, চারদিকে সব অস্ত্র। ভারতও অস্ত্র তৈরি করে নিয়েছে, পারমাণবিক অস্ত্র। সেসব গল্প আগের দিনে বলেছিলাম কেমন করে কি করেছে। তো সেখান থেকে এই যে দুটো দল তৈরি করে ফেলেছে, এই দুটো দলের লড়াই হবে হবে অবস্থা। বুঝতে পারছো কি অবস্থা? এবার যদি মনে করো আমি অত বড় প্রেক্ষিতটা তোমাদের না বোঝাতে গিয়ে ছোট করে একটা দেখাচ্ছি। ধরো তোমাদের স্কুলে দেখা যাচ্ছে 9 আর 10, এই দুটো ক্লাসের হয়তো মারপিট হবে, হয় অনেক স্কুল থাকে, দেখবে খেলাধুলার সময় বা বিভিন্ন সময় এরকম দুটো দলের দ্বন্দ্ব তৈরি হয়, খুব মারপিট করবে। আমাদের বেনিপুর স্কুলে যেমন 11 আর 12 ছিল আগের বছর, 11দের সঙ্গে 12দের বিশাল টক্কর ছিল, ফুটবল খেলা মেলা সবসময় মারপিট হবে হবে অবস্থা, এইরকম গালাগালি হেনা তেনা এরকম ছিল। তো সেই রকম অবস্থায় এর মাঝখানে একটা দল আছে, তারা বলতে আছে আমরা ওদের দিকেও যাবো না, এদের দিকেও যাবো না। কারণ কি, মারপিট করলে দেখবে যারা মাঝখানে ছাড়াতে যায় বা যে দলের মধ্যে যারা যায়, মানুষের ক্ষতি হবে। এই জন্য এই যে নতুন যে তৃতীয় শক্তি, যারা দুটো দলের কোনোটাতে যেতে চাইছে না, যারা নিরপেক্ষ থাকতে চাইছে, তাদের নিয়ে আজকের আমাদের আলোচনা। সেটার নাম হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনমেন্ট হচ্ছে মুভমেন্ট। কি বললাম বুঝতে পারছো? জোট নিরপেক্ষ আন্দোলনটা আজকে আমরা আলোচনা করব। তাই ঠান্ডা লড়াইয়ের সময় দুটো প্রধান শক্তি কারা রয়েছে? একটা আমেরিকান নেতৃত্বাধীন শক্তি, একটা রাশিয়ার নেতৃত্বাধীন শক্তি। যদিও পরবর্তীকালে রাশিয়া পুরোপুরি, ইউএসএসআর যে রাশিয়া ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, মানে ও আর নেই। এখন নতুন করে সোভিয়েত রাশিয়া, এটা নতুন জিনিস। তো সেখানে আমরা এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টটা কেমন করে দেখবো। এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রধান প্রবক্তা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বোঝা গেল কি বললাম? জওহরলাল নেহরু হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রধান প্রবক্তা। কি বলতে চাইছে? হ্যাঁ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উনি, শুরু করেছে ওনার হাত ধরে। কিভাবে শুরু হয়েছে? মনে করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছে, পুরোপুরি গল্প করে বলে দিই, তারপর তোমাদের ফ্যাক্ট গুলো আমি বলে দিচ্ছি ভালো করে। তখন দেখা যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে
মানে ইংল্যান্ডের আস্তে আস্তে ক্ষমতা কমে গেছে। কেন? কারণ ওরা অনেক বছর ধরে বিভিন্ন দেশে রাজত্ব করেছে, আর ক্লান্ত হয়ে গেছে একদম শাসন করে করে করে। ওরা ক্লান্ত হয়ে গেছে, ফ্রান্সও ক্লান্ত হয়ে গেছে, স্পেন ক্লান্ত হয়ে গেছে। শক্তি হিসেবে বেঁচে আছে আমেরিকা আর রাশিয়া, এই দুটো প্রধান শক্তি। এরা দুজন চাইছে পৃথিবীর যত দেশ আছে সবার ধীরে ধীরে নিজের দলে টানতে চাইছে। আমরা যখন স্কুলে কলেজে যখন বিভিন্ন দল হয় না, তুই আমার দলে তুই ওর দলে, এরকম দলাদলি হয় না, ওই রকম ওরা এরকম করতে চাইছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, অনেকগুলো এশিয়া আফ্রিকা, এই এশিয়া আফ্রিকার দেশগুলো ধীরে ধীরে স্বাধীন হচ্ছে। আমাদের ভারতবর্ষ, চীন, ওদিকে দক্ষিণ আফ্রিকা বা মিশর, এইসব দেশগুলো ওদের উপনিবেশ থেকে স্বাধীন হচ্ছে এরা। এইবার দেখো আমাদের দেশের উপর যদি তুমি আমাদের দেশের প্রেক্ষাপট দেখো, ইংরেজরা এত বছর শাসন করেছে, তো সব সম্পত্তি নিয়ে ওরা চলে গেছে। খাবার দাবার থেকে শুরু করে সোনা দানা হিরে মানিক টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে। ফের তার উপরে আমাদের দেশ ভাগ হয়ে গেছে, পুরো একদম ক্ষত বিক্ষত করে ছেড়েছে। এবার আমরা কি করব? আমরা সবে স্বাধীন হচ্ছি, আমরা কি ফের ওই দুটো দলের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়বো? আমরা কি করবো তখন? আমরা ভাববো না আমরা কোনো লড়াই ফড়াই যাবো না, এখন নিজেরা আগে সবল হই, নিজেরা খাওয়া দাওয়া জোগাড় করি। যখন স্বাধীন হয়েছি তখন আমাদের কাছে টোটাল যা সম্পত্তি আছে, খাবার দাবার যা আছে, পুরো ভারতবর্ষের লোকের এক বেলা করে খাবারের যোগান হবে না, এরকম অবস্থা ভারতের। আমাদের নিজেরা খেতে পাচ্ছি না, আমরা গিয়ে যুদ্ধ করতে যাবো ওখানে? তখন আমাদের প্রধানমন্ত্রী, মানে ভারত স্বাধীন হওয়ার আগেও যখন ভারতের অন্তর্বর্তী সরকার ছিল তৎকালীন সেই সরকারের উপপ্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বলেছে আমরা যখন স্বাধীন হব আমরা কোনো দলে যাব না, আমরা নিরপেক্ষ থেকে কাজ করব। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমরা সবে স্বাধীন হচ্ছি, আমাদের কাছে পয়সা কড়ি কিচ্ছু নেই, টাকা পয়সা নেই, গম নেই, চাল নেই, কিচ্ছু নেই। যে কোনো একটা দলে গেলে তারা তো হেল্প করতো, আমেরিকার দিয়ে গেলে আমেরিকা হেল্প করবে, রাশিয়া দিয়ে গেলে রাশিয়াও হেল্প করবে। এই মতো অবস্থায় জওহরলাল নেহরু সেই তখন দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা কোনো দলে যাব না, আমরা নিরপেক্ষ থাকবো। অন্য পৃথিবীর দেশ যাতে দেখে হাসাহাসি করছে, মনে করছে কি পাগল, একটা দলে তবু যা তোর ধিক্কে দেবে বা কিছু হেল্প করবে তারা। জওয়াহরলাল নেহরু বলছেন আমরা কোনো দলে যাব না। এবারে এত সুন্দর কূটনীতিক ছিলেন জওয়াহরলাল নেহরু, কোনো দলে না গিয়েও দুটো দলের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রেখেছে। যেখানে দরকার হয়েছে আমেরিকার সাথে সম্পর্ক বজায় রেখেছে, যেখানে দরকার হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছে। আমি প্রধানত এই দুটো দেশের নাম বলছি কারণ এদের অ্যালাইনমেন্ট, এরা দুজন হেড, ওই জন্য এদের দুজনের নাম বলছি। ঠিক আছে? বিভিন্ন ভাবে এবার দেখা যাচ্ছে জওয়াহরলাল নেহরু এইটা করার ফলে কি হয়েছে, মনে করো এই দুটো দলের লড়াই হচ্ছে, পৃথিবীতে সবাই যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় এদের লড়াইটা থামাবে কি? যদি মনে করো এদের দুজনের মনেও হলো কোনোদিন, ধরো এদের দুজনের লড়াই হচ্ছে, লড়াই হওয়ার পরে এবার দুজন লড়াই করছে, যদি আমরা মাঝখানে থাকি আমরা তো ওকে বলবো এই থেমে যায়, এ করে বা লড়াই অনেক দিন করে করে ভাল লাগছে না লড়াই করতে। কিন্তু মাঝখানে যদি কেউ না থাকে, ও কি উপদেশ এর কাছে ছোট হয়ে বলবে বন্ধ করে দাও লড়াই? কেউ কি ওর কাছে বলতে পারবে? মাঝখানে যেন থাকতে হবে তো, যে দুটো দলের মধ্যে মানে মিল করাবে, মানে পাড়ার লোকজন থাকে না বিচার ফিচার করে ঠিক করে দেয়। ধীরে ধীরে জওয়াহরলাল নেহরু ওই জায়গাটা পেয়েছে, যে দুটো দলের মধ্যে যা কথোপকথন দরকার, যে বিষয়ে সমঝোতা দরকার, সেগুলো ও করছে। এই দেখে দেখে অন্য বিশ্বের যারা নেতা রয়েছে তারা সব জওয়াহরলাল নেহরুর বিশাল ফ্যান হয়ে গেছে। মিশরের সেই আল নাসের বলে ওখানকার যখন প্রধানমন্ত্রী, তারা মার্শাল টিটো যুগোস্লোভিয়ার, ওরা সবাই পরপর এবার জওয়াহরলাল নেহরুর কাছে আসছে। চীনের প্রধানমন্ত্রী চৌ মেন লাই ভারতবর্ষে এসে 1954 সালে এসে এবার সবাই জওয়াহরলাল নেহরুর সঙ্গে জোট করছে, পরপর পরপর বৈঠক করছে। করার পরে এরা সবাই মিলে ঠিক করেছে যে আমরা একটা নতুন করে অ্যালাইনমেন্ট করব, একটা মুভমেন্ট করব, যারা কিনা ওই দুটো দলের কোনোটাতে যাব না। আমরা নিজেদের পরস্পর সহযোগিতা করব, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। আর সম্মিলিত জাতিপুঞ্জ যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠন হয়েছে, ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেটাকে শক্তিশালী করে তুলবো। আর রাশিয়া আমেরিকার মধ্যে যা যা সমস্যা হবে সেগুলো আমরা হচ্ছে এক এক করে এ করবো, পৃথিবীতে যাতে শান্তি আসে সেই দিকে আমরা চেষ্টা করব। এই যে আন্দোলন, এটার নাম হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন। এরা কিন্তু কোনো সংস্থা তৈরি করেনি, এরা একটা আন্দোলন হিসাবেই রেখে দিয়েছে। ঠিক আছে? এবারে প্রেক্ষাপটগুলো আমি তোমাদের ভালো করে বলে দিই। তাহলে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখনকার যে নতুন নতুন দেশ, তারা কোনো পক্ষে না গিয়ে নতুন একটা জায়গায় তারা একত্রিত হলো। প্রধানত সেখানকার নেতৃত্ব দিয়েছে আমাদের জওয়াহরলাল নেহরু, পরবর্তীকালে মার্শাল টিটো, সুকর্ণ, আল নাসের, চৌ এন লাই সবাই পরপর পরপর করে যোগদান করেছে। ঠিক আছে? আচ্ছা, এই জোট নিরপেক্ষ আন্দোলন হওয়ার কি কারণ আছে? প্রত্যেক জিনিস একটা কারণ থাকে, তো হতে গেল কেন? কারণ কি, আমাদের যারা নতুন নতুন দেশগুলো স্বাধীনতা পেল তারা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে, তারা নতুন করে কোনো গোষ্ঠী দ্বন্দ্বে জড়াতে চাইছে না, কোনো যুদ্ধে জড়াতে চাইছে না। সেই জন্য দুটো কারণ হলো। আচ্ছা, তারপরে কি বলবো আমরা, সে তারা হচ্ছে তাদের মধ্যে জাতীয়তা বোধ, নিজের জাতির প্রতি তারা ভালোবাসে, অন্য জাতির কোনো অধীনতা মেনে নেবে না। নতুন করে আমেরিকা রাশিয়া কারোর অধীনতা মানবে না। মনে করো আমি যদি আমেরিকার দিকে চলে যাই তাহলে সবকে যে কারা কি করবে, আমেরিকা করে। মনে করে দেখো, আগের দিনে যখন ঠান্ডা লড়াই আলোচনা করি তখন আমি সেই বলেছিলাম ফিদেল কাস্ত্রোর কথা বলেছিলাম, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, তখন বলেছিলাম যে আমেরিকা ধীরে ধীরে কি করেছে, নিজের দলে টেনে নিয়েছে, নিজেদের ব্যবসা করার যে বাণিজ্য করার এই করে করে সমস্ত জায়গায় অধিকার করে ফেলেছে। নিজের জাতীয়তা কিছু থাকবে? সেই আবার ইংরেজদের মতো আমরা অধীনতায় পড়ে যাবো। তো তার বিরুদ্ধে যদিও কিউবা অনেক পরে স্বাধীনতা পেলো, আগের দিনে বলেছিলাম, মনে করে দেখো।
সেই জন্য তাহলে আমরা নতুন করে এখনো জাতির আন্ডারে যেতে চাইছি না, এই একটা প্রধান কারণ। তারপর বলছে কি যে আমাদের অন্যান্য সংস্কৃতির সঙ্গে আমরা নতুন করে যেতে চাইছি না, নিজেদের সক্রিয়তা বজায় রাখতে চাইছি এই জন্য। এইবার কি হয়েছে, 1946 সালে জওহরলাল নেহরু যখন অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী, তখন ইনি ঘোষণা করে দিয়েছে যে আমরা নিরপেক্ষ থাকবো। 1947 সালে তোমার হচ্ছে একটা এশীয় সম্মেলন হয়েছে, 1949 সালে দিল্লিতে একটা সম্মেলন হয়েছে, 1954 সালে হয়েছে তোমার ওটা কি সম্মেলন, 1954 সালে জেনেভা সম্মেলন হয়েছে। আবার 1954 সালে চৌ এন লাই আমাদের ভারতবর্ষে এসেছে। আমার এই নোটসটা পুরোপুরি বিভিন্ন বই থেকে তৈরি করা, আমি তোমাদের দিয়ে দেবো গ্রুপে, তোমরা লিখে নেবে দেখে দেখে। চৌ এন লাই যখন ভারতবর্ষে এলো, তখন জওহরলাল নেহরু আর চৌ এন লাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন একটা নীতি হলো। সেই নতুন নীতিটার নাম হচ্ছে পঞ্চশীল নীতি। তাহলে যদি একটা প্রশ্ন আমাদের আসে, এমসিকিউ যদি প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, পঞ্চশীল নীতি কবে সম্পাদিত হয়, তাহলে 1954 সালে। কে কে সম্পাদনা করেছে? চৌ এন লাই আর জওহরলাল নেহরু। সেখানে কি বলা হয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থান, মানে চীন আর আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, অনাক্রমণ, অপরের অভ্যন্তরীণ বিষয়ের নির্লিপ্ততা, আর পারস্পরিক সুবিধা ও সাম্য। মানে আমাদের দেশের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, চীন কোনো নাক গলাবে না, চীনেও কোনো যদি ঝামেলা হয় আমরা কোনো নাক গলাবো না। এই 5টা নীতির উপরে ঠিক করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, ওইখান থেকে কিন্তু শুরু হলো বান্দুং সম্মেলনের প্রধান কারণ। বান্দুং এ একটা সম্মেলন হয়েছে, ইন্দোনেশিয়ার বান্দুং, সেটা হচ্ছে তোমার 1955 সালে হয়েছে। সেখানে কিন্তু এই আমাদের যারা নেতা, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নেতা, তারা সবাই গিয়েছে। কে কে গিয়েছে? জওহরলাল নেহরু গিয়েছে, মিশরের আল নাসের গিয়েছে, আচ্ছা ইন্দোনেশিয়ার সুকর্ণ বলে একটা জন ছিল, চীনের চৌ এন লাই, আর টিটো বলে একজন ছিল, যুগোস্লোভিয়ার একটা প্রধান, মার্শাল টিটো তার নাম। এরা সবাই মিলে বসে প্রধানত 10টা নীতি ঠিক করেছে। এইগুলো আমি লিখে দিচ্ছি একটু পরে। এই 10টা নীতি কি কি বলেছে, সকল জাতের প্রতি আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি, প্রত্যেক দেশের সার্বভৌমত্বকে মর্যাদা দান, যে কোনো জাতির সম্পূর্ণ স্বাধীনতার অধিকারের প্রতি নিঃশর্ত সমর্থন, আর বলেছে বিভিন্ন দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ পথে বিরোধের মীমাংসা, কোন রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপ না করা, উন্নয়নশীল রাষ্ট্রসমূহের অর্থনীতিতে উন্নতিতে সহযোগিতা, আর রাষ্ট্রপুঞ্জ যেটা রয়েছে ইউএনও, তার যে নীতিসমূহ সেগুলোর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুসরণ, আর ব্যক্তি মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি। এই কটা হয়েছে। আচ্ছা, এই 10টা মেনে নেওয়ার পরে জোট নিরপেক্ষ আন্দোলন এবার ওখান থেকে শুরু হলো। তাহলে বান্দুং সম্মেলন হচ্ছে ওখান থেকে জোট নিরপেক্ষ আন্দোলনটা প্রধানত শুরু হলো। এরপরে ধীরে ধীরে অনেকগুলো সম্মেলন হয়েছে, যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথম সম্মেলন হয়েছে বেলগ্রেড সম্মেলন 1961 সালে। দ্বিতীয় সম্মেলন হয়েছে কোথায়? মিশরের কায়রোতে 1964 সালে। ঠিক আছে। তারপরে তোমাদের তৃতীয় সম্মেলন হয়েছে লুসাকা বলে একটা জায়গা রয়েছে 1970 সালে। তারপর চতুর্থ সম্মেলন হয়েছে আলজিয়ার্স বলে একটা জায়গা 1973 সালে। পঞ্চম সম্মেলন হয়েছে শ্রীলঙ্কায় 1976 সালে। 1979 সালে সেপ্টেম্বরে হাভানায় সম্মেলন হয়েছে ষষ্ঠ। সপ্তম সম্মেলন হয়েছে তোমার 1983 সালে দিল্লিতে হয়েছে এটা। ঠিক আছে। অষ্টম সম্মেলন হয়েছে তোমার হারারাতে। আর বেলগ্রেড সম্মেলন হয়েছে নবম সম্মেলন, আবার বেলগ্রেডে। ইন্দোনেশিয়ার জাকার্তায় হয়েছে 1 সেপ্টেম্বর 1992 সালে দশম সম্মেলন। একাদশ সম্মেলন হয়েছে কম্বোডিয়ার কার্টাজেনা। আচ্ছা, দ্বাদশ সম্মেলন হয়েছে তোমার কোথায়? ডারবান শহরে, দক্ষিণ আফ্রিকার ডারবান। ওখানে জানা সবাই টেস্ট খেলা হয় দক্ষিণ আফ্রিকায়, শুনে থাকবে। আচ্ছা, তারপরে তোমার যেটা রয়েছে ত্রয়োদশ সম্মেলন হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ায় যারা ঘুরতে যায় সব কুয়ালালামপুরে যায়। ত্রয়োদশ সম্মেলন হয়েছে তোমার তাহলে কুয়ালালামপুর। চতুর্দশ হয়েছে কিউবার হাভানা শহরে। পঞ্চদশ হয়েছে ইজিপ্টের শারকেল শেখ বলে একটা শহর আছে। ষোড়শ সম্মেলন হয়েছে তেহরানে। আর সপ্তদশ হয়েছে ভেনেজুয়েলার মার্গারেটা। অষ্টাদশ হয়েছে আজারবাইজানের বাকু। আর 29তম হয়েছে 2024 সালে, যেটা সেটা উগান্ডার কাম্পালা। 2024 সালে এটা হয়েছে। এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে যাওয়া হয়েছিল, নরেন্দ্র মোদী গিয়েছিল যেখানে। ঠিক আছে। এই হচ্ছে টোটাল বিষয় আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের বিষয়। ঠিক আছে। এবার জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের যে ভূমিকা সেটা ছোট্ট করে একটুখানি আরেকবার বলে দিই, দিয়ে তোমাদের এটা শেষ করে হচ্ছে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের কি ভূমিকা তাহলে বললাম। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছে কোন দেশ থেকে? ভারত থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আমাদের দেশে আসার পরে ধীরে ধীরে একটা নতুন ফ্রন্ট তৈরি হয়েছে। মনে করো জাতিপুঞ্জে প্রধানত দুটো ফ্রন্ট ছিল আগে। কারা? রাশিয়ার নেতৃত্বাধীন একটা সমাজতান্ত্রিক ফ্রন্ট, আর আমেরিকার পুঁজিবাদী ফ্রন্ট। এই দুটো ফ্রন্টের মাঝখানে নতুন একটা ফ্রন্ট এলো, জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ মুভমেন্ট বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। এরা ঠিক করেছে এই দুটো যে ফ্রন্ট রয়েছে তাদের মধ্যে সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান থাকুক। থাকার পরে তারা কি করবে, দেশের জন্য বিভিন্ন সময়ে যেগুলো উল্লেখযোগ্য পৃথিবীর ঘটনা, মনে করো সেই ইসরায়েল আর আরবের যখন যুদ্ধ হয়েছিল অনেক বছর আগে,
তৎকালীন সময়ে কি হয়েছে, আমাদের যারা প্রধানমন্ত্রী ছিল তারা কি করেছে বলেছে জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে আরবের উপর যে জোর করে ওরা আক্রমণ করেছে। তৎকালীন প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। উনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন যে আরবের উপর জোর করে ইসরায়েল এইগুলো করছে, ঠিক আছে। আবার পরবর্তীকালে দেখা গেল যখন হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী আছে, ঠিক আছে, তৎকালীন সময়েও তারা জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে সক্রিয় হয়েছে। আবার প্যালেস্টাইন গঠনের সময় ভারতবর্ষ কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে। ক্লিয়ার হলে বুঝতে পারছো কি বলতে চাইছি? তার মানে ভারতবর্ষ সবসময় কি করছে, যেটা সঠিক পথ সেই পথে যেতে চাইছে। জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু সবসময় চেয়েছিল যে আমি এবং আমার পরবর্তী যারা ভারতবর্ষের নেতৃত্ব আসবে তারা সবসময় নিরপেক্ষ থেকে, পৃথিবীতে মনে করো নতুন নতুন সমস্যা তৈরি হয়েছে, যেটা সঠিক তার প্রতি বিচার করবে এবং জাতিপুঞ্জে তার প্রতি সওয়াল করবে, বা পুরো পৃথিবীতে সেই সঠিকের পক্ষে যাতে আমরা থাকতে পারি সেই জন্য চেষ্টা করবে। আর জোট নিরপেক্ষ আন্দোলন প্রধান উদ্ভব হয়েছে কেন? দুটো যে বড় বড় শক্তি, সেই দুটো শক্তির মধ্যস্থতা করার জন্য, আর যে কোনো বিষয়ে সঠিক যে বিষয়টা পৃথিবীতে রয়েছে তার পক্ষে দাঁড়ানোর জন্য সঠিকভাবে আমাদের জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছে। এবার এখন জোট নিরপেক্ষ আন্দোলনে কি প্রয়োজন? কারণ এখন তো আর ঠান্ডা লড়াই নেই, অ্যাকচুয়ালি ঠান্ডা লড়াই আছে কিন্তু রাশিয়া তো আর নেই, ইউএসএসআর নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যে এখন নতুন করে সোভিয়েত রাশিয়া। কিন্তু এখনো পর্যন্ত তোমার আমেরিকা আর উল্টো দিকে তোমার চীন রাশিয়া, এই যে নতুন নতুন সোভিয়েত রাশিয়া, এদের মধ্যে একটা সবসময় দেবে দ্বন্দ্ব চলছে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, মনে করো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার পক্ষে মোটামুটি চীন একটা সাপোর্ট দিয়ে দিয়ে আসছে, আর ইউক্রেনের পক্ষে কি আছে? আমেরিকা রয়েছে। আবার তুমি নতুন করে আমাদের ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখো, ইসরায়েলের পক্ষে কি আছে? আমেরিকা পুরো একদম পুরো দাঁড়িয়ে আছে। আর ইরানের পক্ষে ভিতর থেকে অন্তত তোমার চীন আর রাশিয়া সাপোর্ট দিচ্ছে, এটা সবাই জানে, পৃথিবীর এখন মোটামুটি সবার কাছে, বাচ্চা বাচ্চা জানে এখন, তাই তো? তাহলে এই জোট নিরপেক্ষ, তাহলে আমাদের যে জোট নিরপেক্ষ যারা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টে রয়েছে, ভারতের মতো দেশ, তারা কি করছে? তারা মাঝখানে থেকে দুটো দেশের সমানভাবে সাহায্য করার চেষ্টা করছে। তুমি দেখো ইরান কিন্তু ভারতের হরমুজ প্রণালী, ভারতের জাহাজ আসা যাওয়া করতে দিচ্ছে। কারণ ভারত কি চাইছে? ভারত চাইছে একটা নির্দিষ্ট জায়গায় থেকে আমরা যেটা সত্যি সেইটার পথে থাকবো। যদিও কোনো কোনো জায়গায় একটা সমস্যা দেখা যাচ্ছে, কারণ ভারতে এখন অনেক বেশি ন্যাশনালিস্ট দল যারা সরকারে রয়েছে, বিজেপির মতো দল, ওই জন্য অত সরাসরি ইয়ে করছে না। এখানে যদি কংগ্রেস থাকতো সরকারে, তাহলে সরাসরি একদম ইরানের পক্ষে বলে দিত যে আমরা ইরানের সাথে আছি, ইসরায়েল এটা ভুল ভাল করছে। যদি এখন যে আমাদের প্রধানমন্ত্রী তার আবার পররাষ্ট্রনীতিটা অন্যরকম, একটু ও আমেরিকার একটু তেল মিশিয়ে মিশিয়ে চলতে চাইছে। কিন্তু হচ্ছে কোনোদিনই কিন্তু ভারতবর্ষ যতদিন যেখান থেকে হয়েছে সেখান থেকে আমাদের প্রকৃত বন্ধু কিন্তু রাশিয়া। আমি আগের দিনেও তোমাদের বলেছিলাম, যে কোনো সময় যে কোনো বাধায় রাশিয়া আগিয়ে এসছে ভারতের সাপোর্ট করার জন্য। কিন্তু এখনকার প্রধানমন্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে যে আমেরিকার প্রতি একটু বেশি নরম নরম ভাব জানে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তার জোট নিরপেক্ষ আন্দোলন সবসময় কি করে, যারা সত্য তার প্রতি একটা দিক নির্দর্শন করে, তাই তো? আর সম্মিলিত আজীবন যাতে প্রকৃত ব্যাপারটা উত্থাপিত হয় এবং প্রকৃত বিশ্বের শান্তি বজায় থাকে, সেই জন্য সবসময় এরা চেষ্টা করে, ঠিক আছে। আর আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমাদের যা যা প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ এই যে এডুকেশনওয়ালা পরিবারটা কিন্তু তোমাদের নিজেদের, তো সেখানে সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে পড়াশোনা করব, আর সেমিস্টারগুলোতে খুব খুব ভালো রেজাল্ট করব। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর সবসময় কিন্তু পড়াশোনার সঙ্গে থাকবে। টাটা।